জাত কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি দেশে বিদেশে বেকায়দায় ডক্টর ইউনূসের সরকার, তবুও কিভাবে টিকে আছে এই প্রসঙ্গটা নিয়েই কথা বলবো। দেশের নানা বেকায়দা নিয়ে আমরা বিভিন্ন সময় প্রায় প্রতিদিনই কথা বলছি। কি পরিমাণ ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে সরকার। সরকারের তলায়, পায়ের তলায় মাটি নেই, যে কোনো সময় ধসে যেতে পারে। এরপরও গত 11 মাস কাটিয়ে দিয়েছে, 11 মাস যাবৎ চলছে। এক বিস্ময়, বাংলাদেশের ইতিহাসে তো বটেই, ভারতীয় উপমহাদেশেই বিস্ময় যে এমন একটি ব্যর্থ অরাজকতাপূর্ণ সরকার কিভাবে দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। 1 মাস পরে 1 বছর হবে। দেশের বেকায়দা, বিদেশেও ভয়ঙ্কর বিপদ। এই ভয়ঙ্কর বিপদ নিয়ে বাংলাদেশের আজকে একটি প্রধান গণমাধ্যম তাদের প্রধান শিরোনাম করেছে দৈনিক মানব জমিন শিরোনাম করেছে ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য। অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো বাবা মা নেই। মানব জমিন এই কথাটাই বলতে চেয়েছে, কারণ একটা দেশের পররাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারপরেই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিভাগটিকে হিসেবে গণ্য করা হয় ডিপার্টমেন্ট অফ স্টেট বা পররাষ্ট্র মন্ত্রণালয়, সবচেয়ে বেশি। মার্কিন এক পররাষ্ট্র মন্ত্রণালয়টা এতটা গুরুত্বপূর্ণ যে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে 70,000 কর্মী কাজ করে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে সারা পৃথিবীতে এত টানাপোড়েন, এত ঝড় ঝঞ্ঝা, এত ক্ষুব্ধতা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি থাকে, তারপরেও সারা পৃথিবী কেন কন্ট্রোলে মার্কিন যুক্তরাষ্ট্রের? আমি বলছি না যে বাংলাদেশ সারা পৃথিবীকে কন্ট্রোল করবে, কিন্তু বাংলাদেশ সারা পৃথিবীর সাথে সুসম্পর্ক রাখবে, এটাই তো হওয়া উচিত। মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি এবং মন্ত্রী পরিষদে সবচেয়ে উপরের দিকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যদি থেকে থাকে, হওয়া উচিত একটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু ডক্টর ইউনূসের সরকারের এই সময়, এই আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়টি যেন মা বাপ ছাড়া অভিভাবকহীন। আপনারা বিভিন্ন পদক্ষেপে এগুলো দেখতে পান, তারপরেও আমি যদি একটু আলাদা করে ধরিয়ে দিই। পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা আছেন মোহাম্মদ তৌহিদ হোসেন, 11 মাস সরকারের বয়স। আমি বলবো সাংবাদিকদের, তাকে সুযোগ পেলে আপনারা একটু জিজ্ঞেস করবেন তো যে তিনি 11 মাসের কয় মাস দেশে ছিলেন এবং মন্ত্রণালয়ে ছিলেন। দিন নয়, মাসের কথা বলছি। তিনি বেশিরভাগ সময় দেশে থাকেন না, বিদেশে থাকেন, মার্কিন যুক্তরাষ্ট্রেই থাকেন, তার পরিবারের সাথে সময় কাটান, ব্যক্তিগত সফরে, সরকারি সফরে নয়। থাকেন না বলে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এর মধ্যে ঘটছে, সেই ঘটনাগুলোতে আপনারা তাকে দেখতে পাচ্ছেন না। যেমন সম্প্রতি গত মাসে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর ছিল। যুক্তরাজ্য সফরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে দেখেননি। পররাষ্ট্র সচিব, ভারপ্রাপ্ত সচিব সেই সময় ছিল, সচিবও ছিল না। এই যে কদিন আগে চীন, পাকিস্তান, বাংলাদেশ মিলিয়ে একটি জোটগত আলাপ আলোচনার জন্য চীনে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব সেই সময়ের গত 19 জুন চীন সফর করেছেন। পাকিস্তানের সাথে চীনের জোট, এটি বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে পররাষ্ট্রের জন্য কতটা ক্ষতি হতে পারে? চীন, পাকিস্তান, বাংলাদেশ জোট, এটি ভারতের পক্ষ থেকে ক্ষতি হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতি হবে, নানামুখী। এখানে চীনের কারণেই ক্ষতি হবে। চীনের সাথে যদি আলাদা করে দহরম মহরম করে বা জোট করে, তাহলে ক্ষতি হবে, ক্ষতি হবার সম্ভাবনা আছে। অর্থাৎ কখন কি সিদ্ধান্ত আসে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেউ জানে না। আপনি আমাকে বলুন তো যে ডক্টর ইউনূসের সরকারের পৃথিবীর কোনো দেশের সাথে কোনো প্রকার সম্পর্ক তৈরি হয়েছে এই 11 মাসে? দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো আলামত দেখেছেন? হ্যাঁ, হয়তো বলবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনূস সরকারের পেছনে আছে,
মার্কিন যুক্তরাষ্ট্র তো ভাই আছে স্বার্থের কারণে। স্বার্থ লঙ্ঘন হলে মার্কিন যুক্তরাষ্ট্র ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিট সময় নেবে না। ইতিমধ্যেই লঙ্ঘন স্বার্থ বিঘ্ন হওয়া শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপযোগী করে গড়ে পিঠে গড়ে তোলা সেটি ডক্টর ইউনূসের দ্বারা সম্ভব নয়। 11 মাসে সেটি পারেনি বিধায় মার্কিন ডিপ স্টেট, জর্জ সোরসের ডিপ স্টেট, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট পরিকল্পনাটাই পিছু হচ্ছে। আমি দেখতে পাচ্ছি, আপনারা হয়তো এখনো বলবেন যে আছে। দিনের পর দিন মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পড়েও থাকেন, তিনি পড়েও ছিলেন। এই মাসের প্রায় অর্ধেক সময় মার্কিন যুক্তরাষ্ট্রেই পড়েছিলেন, মানে গত মাসের। কিন্তু তারপরেও এটি এক প্রকার নিশ্চিত যে মার্কিন যুক্তরাষ্ট্র আস্তে আস্তে সরে যাচ্ছে। আর চীন ঘেঁষা দেখছেন সরকারের পক্ষ থেকে চীনে বেশি যাতায়াত, বর্তমান যে রাজনৈতিক দলগুলো চীনে যাতায়াত। চীন আসলে আমাদের সাথে বরাবরই সম্পর্কিত একটি দেশ, উন্নয়ন অংশীদার, বাণিজ্য অংশীদার। আমি বিভিন্ন ভিডিওতে বলি, আবারও বলছি, চীন আসলে একটা সুযোগ নিতে চাইছে। সেই সুযোগটা হচ্ছে এখানে ভারতের একটা বড় ধরনের প্রভাব ছিল। ভারতের প্রভাবটা খানিকটা খর্ব হয়েছে। ভারত নিজেই বাংলাদেশকে এক প্রকার দূরে রাখছে, যার দরুন চীন সেই সুযোগটা নিতে চাইছে, সুযোগটা কাজে লাগাতে চাইছে। এর বাইরে চীনের সাথে সম্পর্ক নেই। অর্থাৎ আপনি এই সিদ্ধান্তে উপনীত হতে পারেন যে অন্তর্বর্তীকালীন সরকার দেশে যেমন বেকায়দায় আছে, বিদেশেও নানা রকম বেকায়দায় আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ডহীনতার কারণে। পৃথিবীর দেশে দেশে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ হয়ে যাচ্ছে। ভারতের ভিসা বন্ধ, সীমিত 2টো ভিসার কথা এটা বলবো না, ওটা নিয়মিত ভিসা নয়, চিকিৎসা এবং শিক্ষা। নিয়মিত ভিসা বন্ধ। পৃথিবীর দেশে দেশে বাংলাদেশের সাথে ভিসা সম্পর্ক, একটা দেশের সাথে একটা দেশের সম্পর্কের প্রধান সম্পর্কটা হচ্ছে ভিসা। আপনি যদি এক দেশে নাই যেতে পারেন, তাহলে সেই দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারবেন না, কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারবেন না। সেই যাতায়াতটাই বন্ধ, ভারতের সাথে বন্ধ। এবং মধ্যপ্রাচ্য, আমাদের সিঙ্গাপুর, আমাদের মালয়েশিয়া, আমাদের আশপাশের এশিয়ার দেশগুলো, অনেক দেশের সাথে, ভিয়েতনাম, ইতিমধ্যে ভিসা নিয়ে ব্যাপক টানাপোড়েন শুরু হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব, মধ্যপ্রাচ্যটাই খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে প্রবাসী ভাইরা কাজ করে, এর 70% বেশি মধ্যপ্রাচ্যে কাজ করে। সেখানে ভিসা নিয়ে ব্যাপক অবস্থা খারাপ। গতকালকে আসিফ নজরুল, আইন উপদেষ্টা একটা আসিফ নজরুল বয়ান নির্মাণ করবার চেষ্টা করেছেন যে সেখানে মধ্যপ্রাচ্যের দেশে সম্ভবত ইউনাইটেড আরব আমিরাতের দুবাইয়ের কথাই বলেছেন, যে সেখানে, আমি যদি ভুল না করে থাকি, এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না, যে সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া বলে নাকি দল বেঁধে মারামারি করে। এক এলাকার লোক আর এক এলাকা প্রবাসে বসে তারা মারামারি করে, যার কারণে শ্রম বাজার হারাচ্ছে। কেন এগুলো কথা, এরকম কথা তো আগে কখনো শুনিনি। নতুন বয়ান নির্মাণ করলেন আসিফ নজরুল। যেটি হোক, সম্পর্ক খারাপ হচ্ছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, প্রধান উপদেষ্টা ইউরোপের যেসব দেশের দিল্লিতে দূতাবাস, তাদেরকে দূতাবাস প্রধানদের, হাই কমিশনারদের ডেকে বলেছিলেন যে বাংলাদেশ থেকে ভিসা প্রসেস এবং যাবতীয় কাজ বাংলাদেশ থেকে করতে। 11 মাসে কেউ কি সাড়া দিয়েছে? কেউ দেখাতে পারবেন যে অমুক দেশটা শুরু করেছে বাংলাদেশে? না, কেউ শুরু করেনি। ইউরোপের সাথে সম্পর্ক তো ভয়ঙ্কর অবস্থায় যাবে এবং আগামী দিনে, বিশেষ করে যুক্তরাজ্যকে কেন্দ্র করে। যুক্তরাজ্য সরকারের সাথে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের এই দুর্বল সরকার রাষ্ট্রীয়ভাবে যুদ্ধে লিপ্ত হয়েছে। সরকারের অংশ যুক্তরাজ্যের মন্ত্রী, তিনি আবারও মন্ত্রী হতে যাচ্ছেন, সাবেক এই মুহূর্তে টিউলিপ সিদ্দিক, প্রভাবশালী রাজনীতিবিদ, তার সাথে সংঘর্ষে জড়িয়ে যুক্তরাজ্যের সাথে সম্পর্ক খারাপ, মানে সারা ইউরোপের সাথে সম্পর্ক খারাপ হতে যাচ্ছে।
এবং রাশিয়ার সাথে সম্পর্ক ইতিমধ্যে খারাপ করেছে। রাশিয়ার সাথে সম্পর্ক কিভাবে, যে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমকে দুর্নীতির কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইউনূস সরকার। রোসাটমকে অভিযুক্ত করেছে। রোসাটম যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে, এই নির্মাণ কর্মের যে ফান্ডটা রোসাটমে দেওয়া, রাশিয়ার দেওয়া ফান্ড, এই ফান্ডের প্রায় অর্ধেক টাকা টিউলিপ সিদ্দিক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রিহানা তসরুপ করেছে, এমন অভিযোগে অভিযুক্ত করছে রাশিয়াকে। কাজে রাশিয়ার সাথে সম্পর্ক থাকবে না, ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক নেই, ভারতের সাথে নেই, চীনের সাথে কোনো রকম, চীনের সম্পর্কের ধারাবাহিকতায় চীন রাখছে, মার্কিন যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে। তাহলে সরকারটি কিভাবে লং লাস্টিং করে আমার তো মাথায় ঢোকে না। মানবজমিন প্রতিবেদন করেছে ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য। সত্য, এই যে সারা পৃথিবীর সাথে যখন বাংলাদেশের অচল অবস্থা, বিদেশ নিয়ে পৃথিবীতে চলতে হয়, যার কারণে গুরুত্বপূর্ণ দেশগুলো বিদেশ মন্ত্রককে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিলাম। তো সেই বিদেশ নিয়ে আমরা চলতে পারছি না, পারবো না, মানে এই সরকার পারছে না। অর্থাৎ আমি বারবার বলছি না, বিভিন্ন ক্ষেত্রে আভ্যন্তরীণভাবে সব জায়গা ভেঙে পড়ছে। আপনি দেখতে পাচ্ছেন না যে সরকার বিদায় নিচ্ছে বা বিদায় নেবার প্লট তৈরি হচ্ছে আভ্যন্তরীণভাবে বা আন্তর্জাতিকভাবে। খুব বেশি, আসলে অনেক বেশি সময় এই দুর্বলতা, এই বিচ্ছিন্নতার মধ্য দিয়ে 11 মাস কাটিয়ে এসছে। আর মনে হয় খুব বেশি দিন নয়। আমরা জুলাই মাসে আছি, তো অগাস্টেই বিগত সরকারের পতন হয়েছে। এই জুলাই অগাস্টের মধ্যে এই সরকার ডু অর ডাই, এই সরকারের পক্ষের যারা আছেন তারা ডু অর ডাই ঘটনা ঘটাতে চাইবে। বিশেষ করে আমি বলেছি এর আগেও, এই ভিডিওতে বলেছি যে সংবিধান নিয়ে, রাষ্ট্রপতি নিয়ে, এসব জায়গায় যখন হাত দিতে যাবে তখন হাতটা পুড়ে যাবে। হাত দেবার চেষ্টাটা আছে, এই মাসে দেখবার বিষয়। এবং আন্তর্জাতিকভাবে সরকার আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে, পাচ্ছেন না, বিদায় হবে। অনেক কিছু দেখা যায় না। আমি বারবার 5 অগাস্ট 2024-এর উদাহরণ টানি। 5 অগাস্ট সকালবেলাও কেউ ভাবতে পারেননি যে শেখ হাসিনা বিদায় নিচ্ছেন। ঠিক তেমনি ইউনূস বিদায় নিচ্ছেন, এটিও যেদিন বিদায় নেবে সেদিন সকালবেলাও হয়তো আপনারা ভাবতে পারবেন না যে ডক্টর ইউনূস বিদায় নিচ্ছেন। সত্যিকার অর্থে যদি বলি, সব জায়গার খবর যেটি, ইউনূসের পায়ের তলায় মাটি নেই, আসলে মাটিহীন, আতঙ্কিত দিন পার করছে। এটি মানুন, বিশ্বাস করুন আর না করুন। একই সাথে রাজনৈতিক দলগুলো কিন্তু দিশেহারা। শক্তি, সামর্থ্য, শক্তি প্রদর্শন, অনেক কিছু আমরা দেখছি, কিন্তু দিশেহারা যে কি হবে, আগামীর ক্ষমতার ভবিষ্যৎটাই কি হবে। আমি যেটি বলছিলাম যে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। গত 2 দিন যাবৎ বহুল আলোচনায় ছিল বিষয়টি। গতকাল রাত 10:30টায় অন্যায়ভাবে পটিয়া থানার ওসি অন্যায় দমন করতে গিয়ে অন্যায়ভাবে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে তাকে সংযুক্ত করা হয়েছে। এটি কি হলো? এটি ইউনূসের বিদায়ের আরেকটি গর্ত খোঁড়া হলো। পটিয়া থানার ওসি কি করেছেন? উচ্ছৃঙ্খল মব জনগোষ্ঠী একজন নিরীহ সাধারণ মানুষকে ধরে থানায় নিয়ে গেছেন। পটিয়া থানার ওসি এবং পটিয়া থানা পুলিশ যখন যাচাই বাছাই করে দেখে যে এই লোকটির নামে কোনো ওয়ারেন্ট নেই, কোনো মামলা নেই, ওয়ারেন্ট তো দূরের কথা, মামলা নেই, মামলা হলেই কাউকে গ্রেফতার করা যায় না। আমরা বাংলাদেশে এই চর্চাটা দীর্ঘদিন যাবৎ দেখে এসেছি, কিন্তু আজকে মামলা ছাড়া গ্রেফতার, আর মামলা হয়ে গ্রেফতার তো অহরহ হচ্ছেই, এবং গ্রেফতারের পরে মামলা করা হয় এবং অমুক মামলায়, কোন মামলায় গ্রেফতার, সংবাদ মাধ্যমে আপনারা শোনেন যে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, পরে জানানো হবে। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সরকার বিচার বিশ্লেষণ করে দেখে যে
গ্রেপ্তার করে তারপরে একটা মামলা দিয়ে তাকে ওই মামলার অধীনে গ্রেপ্তার দেখাবো। এইরকম চলছে বাংলাদেশে। পটিয়া থানার ওসি, আমি যেটি বলছিলাম যে ওসি এবং পুলিশ কি করেছে, মবের বিরুদ্ধে অ্যাকশনে গেছে। একজন নিরপরাধ মানুষকে অ্যারেস্ট করতে চায়নি, অ্যারেস্ট করেনি। অ্যারেস্ট করতে চায়নি যখন, তখন মব বাহিনী চড়াও হয়েছে পটিয়া থানায়। আমরা গতকালকে সিসিটিভি ফুটেজেও দেখেছি। এই চড়াও হওয়া থেকে নিবৃত্ত করতে গেছে পটিয়া থানা পুলিশ। গতকালকে সাধুবাদ জানিয়েছি, আজকে আবারও সাধুবাদ জানাতে চাই। পটিয়া থানার ওসি প্রত্যাহার হয়েছেন তো কি হয়েছে? চাকরি থেকেই যদি বরখাস্ত হন তাহলে কি হবে? ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুল নূর, সাধুবাদ, আপনাকে সাধুবাদ। প্রত্যাহার হয়েছেন। এই ওসি উদাহরণ হওয়া উচিত সারা বাংলাদেশের পুলিশ থানা ওসিদের অন্যায়ের বিরুদ্ধে। তবে উল্টোটাও ঘটবে, এই ওসির বিরুদ্ধে শাস্তিমূলক প্রত্যাহারের ব্যবস্থা নেওয়ার ফলে ভবিষ্যতে বিভিন্ন থানায় যেটি ঘটবে সেটি মব বাহিনী গিয়ে যাকে অ্যারেস্ট করতে বলবে অ্যারেস্ট করে ফেলবে। কে রিস্ক নিতে চায়? প্রত্যাহারের ভয় আছে, চাকরিতে সমস্যা হতে পারে, এই রিস্ক নেবে না। এই যখন অবস্থা, তখন সার্বিকভাবে বিষয়টিকে যদি আপনি চিন্তা করেন তাহলে ডক্টর ইউনূসের সরকার, ডক্টর ইউনূস কি করলো? মবকে উস্কিয়ে দিল, ডাকাতিকে সন্ত্রাসীকে উস্কিয়ে দিল। ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে প্রত্যাহারের মাধ্যমে বাংলাদেশে আরো বেশি মব ভায়োলেন্স হবে। এই হওয়ার ফলটাই হচ্ছে ডক্টর ইউনূসের বিদায় ঘন্টার কাউন্টডাউন। যত বেশি এগুলো হবে আমরা দেখব সামনে এই আগামী দিনগুলোতে, বিশেষ করে এই জুলাই আগস্ট মাসটি খুব গুরুত্বপূর্ণ, একদম টপ। বঙ্গভবন থেকে শুরু করে সারা বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ, খুব ক্রুশিয়াল মোমেন্ট, যে আরো বেশি মব হবে, আরো বেশি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। এই বিশৃঙ্খলা মব হতে হতেই ইউনূসের বিদায়ের পথ আরো বেশি সুদৃঢ় হবে। গতকালকে ডাকাতিকে, অর্থাৎ এই কথা পরিষ্কার যে ডক্টর ইউনূসের সরকার ডাকাতদের পক্ষের সরকার, ভালো মানুষের পক্ষের সরকার নয়। মব বাহিনী রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করলো, রাস্তাঘাট বন্ধ করে দিল, মবকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনি কিসের সরকার? কোন সরকার? সরকার আছে? সরকার নেই। বাংলাদেশ প্রকৃতির রাজ্য। গতকালকে পটিয়া থানার ওসিকে প্রত্যাহারের সাথে সাথে আরো কিছু অবসরে পাঠানোর ঘটনা ঘটেছে, বরখাস্ত করবার ঘটনা ঘটেছে। গতকালকে এনবিআর এর 4 কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলনের সাথে থাকা 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 3 জন এনবিআর সদস্য এবং 1 জন কর কমিশনার। চাকরির বয়স কাল 25 বছর হওয়ায় বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর আদেশ দেওয়া হয়। এর আগে এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখায় সেখানকার কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়। সরকার দিশেহারা। একটা সরকার যখন দিশেহারা হয়ে পড়ে তখন নানা রকম নিজেদেরকেই ধ্বংস করবার একের পর এক পদক্ষেপ নিতে থাকে। এই পদক্ষেপগুলো সেগুলিরই ফলশ্রুতি। গতকালকে বহুল আলোচিত ম্যাজিস্ট্রেট, একজন নবীন ক্যাডার সার্ভিসের নবীন কর্মকর্তা তাপসী তাবাসসুম উর্মি, লালমনিরহাট জেলা প্রশাসনের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অর্থাৎ সরকার একের পর এক আত্মঘাতীমূলক সিদ্ধান্ত নিচ্ছে। পটিয়া থানার ওসিকে প্রত্যাহার, এনবিআর কর্মকর্তাদের অবসরে পাঠানো, তাপসী তাবাসসুম উর্মিকে বরখাস্ত করা, এগুলো সরকারের দিশেহারা অবস্থারই বহিঃপ্রকাশ। এই দিশেহারা অবস্থা থেকে সরকারের বিদায়, ইউনূস সরকারের বিদায় ঘন্টা বেজে উঠবে। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ইউনূস সরকারকে সমর্থন করছে এই মুহূর্তে যারা রাজনৈতিক দল ক্রিয়াশীল আছে, তাদের প্রতি জনসমর্থন সত্যিকার অর্থে কমছে। এই কমতে কমতে মানুষ তাদের প্রতি ক্ষুব্ধ হচ্ছে। এই ক্ষুব্ধ হওয়া থেকে এমন একটা পরিবেশ তৈরি হবে, এমন একটা পরিস্থিতি তৈরি হবে, যে পরিবেশ, যে পরিস্থিতি এখন যে রাজনৈতিক দলগুলো লাফিয়ে দাপিয়ে বেড়াচ্ছে তারা, এবং বিগত সময়ে ইমিডিয়েট পাস্ট যে সরকারটি ছিল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ দলীয় সরকারটি, সেই সরকারের যে দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগও ফিরে আসার পথ প্রশস্ত হচ্ছে। যত এ ধরনের আত্মঘাতী ঘটনাগুলো ঘটবে, একদিকে সরকার বিদায়ের কাউন্টডাউন হচ্ছে এবং সরকার যত বিতর্কিত কর্মকাণ্ড করছে, বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে এই বিতর্কের দায় এই রাজনৈতিক দলগুলোর উপরেও পড়ছে। কারণ সরকারের যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো, এই বিতর্কিত কর্মকাণ্ডগুলোর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো কোনো কথা বলছে না। কথা যখন বলছে না তখন দায় তাদের উপরে পড়বে। এই করতে করতে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হবে, আমি বলবো না, আপনি বলবেন যে কিভাবে হবে, আমি তো কিছু দেখছি না, সাদা চোখে তো আমি কিছু দেখতে পাচ্ছি না, সামনে কিছুই নেই, হঠাৎ চলে আসবে। আমি আলাপটা শুরু করেছিলাম 5 আগস্ট ভাবেননি যে শেখ হাসিনার পতন হবে, ঠিক তেমনি ইউনূসের হঠাৎ পতন হবে। ইউনূস যেদিন বিদায় নেবে সেদিনও জানবেন না সকালে। এবং এমন একটি ব্যবস্থা আসবে, এমন একটি সিস্টেম আসবে, এই রাজনৈতিক দলগুলো অজনপ্রিয় হয়ে উঠছে। সরকার, ইউনূস সরকার তো অনির্বাচিত সরকার, সেটি তো বিদায় নেবেই। এমন একটা ব্যবস্থা আসবে, এসে এমন একটি নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে, এবং অংশগ্রহণে নির্বাচন হয়ে সেই আওয়ামী লীগ আবার ফিরে আসবে, ক্ষমতায় আসবে। কারণ সার্বিক বিচার বিশ্লেষণ করে আমরা ভেবেছিলাম যে আওয়ামী লীগের খুব সহসা ফিরে আসাটা খুব কঠিন। হ্যাঁ, এটি ঠিক যে এখনো ফিরে আসা কঠিন, কারণ আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি অনেক দুর্বল, নেতৃত্বের অনেক দুর্বলতা আছে। আওয়ামী লীগের বিপুল জনপ্রিয়তা এই মুহূর্তে, বিপুল। কারণ এই যে অপকর্ম অন্যায়গুলো সব দায় কিন্তু ইউনূস সরকারের এবং এই রাজনৈতিক দলগুলোর পড়ছে, বিএনপি, জামাত, এগুলোর উপরে পড়ছে। আওয়ামী লীগের উপরে এখন দায় চাপানোর কোনো সুযোগ নেই। সেই জায়গায় আওয়ামী লীগ বিপুল জনপ্রিয়, কিন্তু শঙ্কা যে এই জনপ্রিয়তাকে আওয়ামী লীগ ক্যাশ করবে কিভাবে। শেষ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্ব যদি দুর্বল থাকে তাও এটি উতরাই যাবে। কারণ এত বেশি জনবিরোধী কাজ হচ্ছে বাংলাদেশে, এই জনবিরোধী কাজগুলোই সে আওয়ামী লীগকে ফেরায় নিয়ে আসবে। কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে নেই, এই মুহূর্তে দোষ দেওয়ার মতো অবস্থায় আওয়ামী লীগ নেই। সেই জায়গা থেকে ইউনূসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কাউন্টডাউন শুরুরই এক একটা পদক্ষেপ, মবের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে মবের পক্ষে যাওয়া, পটিয়া থানার ওসিকে প্রত্যাহার, এনবিআর কর্মকর্তাদের অবসরে পাঠানো বাধ্যতামূলক, উর্মিকে বরখাস্ত করা, এরকম শত শত ঘটনা ঘটিয়ে যাচ্ছে সরকার, যেগুলো ইউনূসের বিদায় ঘন্টা বাজিয়ে দিচ্ছে। বাংলাদেশের এখনকার রাজনৈতিক দল যেগুলো কাজ করছে তাদের জনপ্রিয়তাতে ভাটার টান পড়ছে। এভাবেই বাংলাদেশে আবার একটি পরিবর্তন আসবে, পরিবর্তন হতেই থাকবে। কারণ বাংলাদেশে এভাবে হয়তো চলতেই থাকবে। কারণ কেউ যদি মনে করে বাংলাদেশে যে একটি পক্ষকে বাদ দিয়ে
দেশ চালাবে, রাজনীতি করবে, অসম্ভব। এই অস্থিরতা বন্ধ হবে না। আজকে অন্যান্য রাজনৈতিক দলগুলো মনে করছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে চলবে, হবে না। নির্বাচন করে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একজন ক্ষমতায় যাক, একটি রাজনৈতিক দল, তাও দেশ ঠান্ডা হবে না। কারণ বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে হবে না। আবার আওয়ামী লীগও যদি মনে করে যে আওয়ামী লীগ ধরুন আসলো, এসে এদের সবাইকে বাদ দেবে, হবে না। ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না, স্বাভাবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না, স্বাভাবিক বাংলাদেশ চলবে না, সেটি অ্যাবনর্মাল বাংলাদেশ চলবে। এই জন্য সবাই রাজনীতি করবে। এই পরিবেশ যতক্ষণ পর্যন্ত না হবে বাংলাদেশে, ততক্ষণ বাংলাদেশ শান্ত হবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।